নমস্কার। আজকে যখন আমি যখন আসছিলাম আজকে থাইরয়েডের অনেক ব্যাপারে শুনতে পাচ্ছি যে থাইরয়েড কেউ একদম আমাকে ডাইরেক্ট করে বলছে যে থাইরয়েড ডক্টর আছে কিনা বা থাইরয়েড জিনিসটা কি। কালকে আমরা সিনেমা হলে গেছিলাম, কালকেও একজন বলছে যে থাইরয়েডের ওখানে চিকিৎসা হয় কিনা বা ভালো চিকিৎসা কোথায় হয়। আমরা থাইরয়েড সম্বন্ধে এটা আমরা একটু জানতে চাই যে থাইরয়েড কী। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমডি মেডিসিন ডক্টর শান্তনু দাস। স্যার, আপনারা কিছু জানতে চাই যে থাইরয়েড ব্যাপারটা কী বা থাইরয়েড ওয়ার্ডটা এত কেন শুনতে পাই বা থাইরয়েড আসলে কী, যদি একটু ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ, প্রথমে আমি দর্শক বন্ধুদের নমস্কার জানাই। তো থাইরয়েড নিয়ে এত যে আলোচনা হয় তার একটা মূল কারণ হচ্ছে কি, থাইরয়েড আমাদের শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ, যত রকম মেশিনস রয়েছে সবাইকে প্রভাবিত করে। সেই কারণে থাইরয়েড নিয়ে এত আলোচনা হয়। থাইরয়েড কোনো একটা নির্দিষ্ট অর্গানের অসুখ নয়, গোটা শরীরকে প্রভাবিত করে। এই গলায় আমি যেখানে হাত দিয়েছি এইখানে আমাদের একটা গ্ল্যান্ড থাকে, ঠিক প্রজাপতির মতো। প্রজাপতির ডানা দুদিকে আর মাঝখানে একটা কানেক্টিং লিঙ্ক, এটাকেই বলে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের থাইরয়েড হরমোন উৎপন্ন হয়, যাকে আমরা থাইরক্সিন বলি। এই থাইরক্সিন দু রকম আছে, একটা T3, একটা হচ্ছে T4। এই থাইরয়েড গ্ল্যান্ডকে কন্ট্রোল করে আমাদের ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ড, যে আরেকটি হরমোন নিঃসৃত করে যেটাকে বলে TSH। আপনারা নিশ্চয়ই এই শব্দটার সাথে পরিচিত, বিভিন্ন জায়গায় ডাক্তারও টেস্ট থেকে TSH, আপনারাও জানেন। তো TSH অ্যাকচুয়ালি ব্রেন থেকে হরমোন বেরোয় যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের উপর কন্ট্রোল রাখে, প্রভাব বিস্তার করে যে কতটা আমি থাইরয়েড তৈরি করব। কারণ থাইরয়েড আমাদের প্রতিটি অর্গানের কাজকর্মের জন্য থাইরয়েড জরুরি। আবার থাইরয়েড যদি বেশি হয়ে যায় তাহলে যেমন ডেঞ্জারাস, থাইরয়েড কমে গেলেও খুব ডেঞ্জারাস। এটা মনে করতে পারেন একটা মেশিন যদি স্লো হয়ে যায় আমাদের সব কাজকর্ম স্লো হয়ে যাবে। আবার মেশিন যদি অত্যাধিক দ্রুত গতিতে চলে তাহলে আমাদের শরীরের প্রতিটি মেশিন তাড়াতাড়ি চলতে গিয়ে বিকল হয়ে যাবে। এই হচ্ছে থাইরয়েড। স্যার, থাইরয়েড বোঝার জন্য কোনো টেস্ট বা কিছু কি দরকার আছে? কি করে আমরা বুঝতে পারবো থাইরয়েড রয়েছে? থাইরয়েড বোঝার জন্য আমরা যে টেস্টগুলো কমনলি করে থাকি, একটা হচ্ছে TSH পরীক্ষা, এখনই আমি বললাম। একটি হচ্ছে T3, T4। আবার T3, T4 থেকে আমরা বেশি সেন্সিটিভ যেটা টেস্ট, যেটাকে আমরা বলি ফ্রি T3 বা FT3 এবং ফ্রি T4 অথবা FT4। এই তিনটি টেস্টকে আমরা সবচেয়ে কমনলি করে থাকি। এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ডের আমরা আলট্রাসাউন্ড করে থাকি, থাইরয়েড গ্ল্যান্ডের বায়োপসি করে থাকি। আর আরও কিছু অটো ইমিউন ডিজিজ বলে কিছু অসুখ হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিটিপিও অ্যান্টিবডি বলে একটা টেস্ট করে থাকি। সেগুলো স্পেশাল টেস্ট। কমনলি যদি সাধারণ মানুষকে বলতে হয় তাহলে সাধারণত তিনটি টেস্টকে বোঝায়: TSH, ফ্রি T3, ফ্রি T4। স্যার, অনেক সময় দেখা যায় থাইরয়েডের ফলে অনেক মানুষ মোটা হয়ে যায়। তো স্যার, এটা কি সত্যি? থাইরয়েডের ফলে কি মানুষ মোটা হয়ে যায়? হ্যাঁ, এবার থাইরয়েডের অসুখ কিন্তু আমরা দুভাগে ভাগ করি বেসিক্যালি। একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপো মানে হচ্ছে থাইরয়েড হরমোনটা কম তৈরি হচ্ছে। আরেকটা ঠিক অপোজিট দিক, যেটাকে বলি হাইপার থাইরয়েডিজম, অর্থাৎ যেখানে থাইরয়েড গ্ল্যান্ড বেশি মাত্রায় তৈরি হচ্ছে। এবার হাইপোথাইরয়েডিজমে কিন্তু মানুষ একটু মোটা হয়ে যায়। আর হাইপার থাইরয়েডিজম যদি আমি ভাবি, সেখানে ঠিক উল্টোটা হয়, মানুষের ওজন কমতে থাকে। কিন্তু সব মোটা হওয়াটা কিন্তু থাইরয়েড নয়, বিভিন্ন আরও কারণ থাকে মোটা হওয়ার। থাইরয়েড একটা কারণ অবশ্যই। স্যার, বেসিক্যালি গর্ভবতী যারা মহিলা থাকেন তাদের কি থাইরয়েড হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, থাইরয়েড আমরা তো আজকের দিনে প্রচুর পাচ্ছি, বিভিন্ন সময় থাকে স্টেজেই আমরা থাইরয়েডের অসুখ পাই। গর্ভবতী অবস্থায় যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের ওষুধ দিতে হয়। স্যার, বাচ্চাদেরও কি থাইরয়েড হয়? হ্যাঁ, অবশ্যই। একদম ছোট বাচ্চার হয়তো দেখা যাচ্ছে যে গ্রোথ হচ্ছে না, বড় হচ্ছে না বাচ্চা, সেই ক্ষেত্রে আমাদের মাথায় সবার আগে থাইরয়েড রোগটা মাথায় রাখতে হয়। এবং বাচ্চাদের থাইরয়েড চিকিৎসা খুব জরুরি, খুব ক্রুশিয়াল। কারণ হচ্ছে এই বয়সেই হচ্ছে বাচ্চা বড় হবে। সেই সময় যদি থাইরয়েড কম তৈরি হয়, শুধু বাচ্চা বড় হবে না তাই নয়, ওর মানসিক বিকাশ হবে না, বাচ্চাটা বোকা রয়ে যাবে। তার ভবিষ্যতের সব রকম কর্ম পদ্ধতি, তার হার্ট থেকে শুরু করে যত অর্গান রয়েছে সবগুলো কিন্তু
পার্মানেন্টলি ডিসএবলড হয়ে যাবে। সুতরাং বাচ্চাদের থাইরয়েড ট্রিটমেন্ট খুব খুব জরুরি, এবং বাচ্চাদের থাইরয়েড পরীক্ষা কিন্তু তার প্যারেন্টসদের, মা বাবাদেরকে ইলেকটিভলি করিয়ে নেওয়া উচিত। স্যার অনেক সময় দেখা যায় কেউ যখন থাইরয়েডের ট্যাবলেট বা থাইরয়েড ওষুধ খান, খেতে খেতে মানুষের অভ্যাস হয়ে যায়, স্যার এটা কি ঠিক? অভ্যাস বা সঠিক কথা না। থাইরয়েড একটি সুদূর মেয়াদি অসুখ। আজকে থাইরয়েড হয়ে গেল মানে 6 মাস পরে যে আমি থাইরয়েড মুক্ত হয়ে যাব এরকম তো কিছু না। সুতরাং দেখা যায় যে দীর্ঘ মানে 15, 20, 30, 40 বছর ধরে থাইরয়েডের ওষুধ খেয়ে যেতে হচ্ছে। আবার এটাও ঠিক, আমরা অনেক সময় দেখি মানুষের থাইরয়েডের ওষুধ কিন্তু বন্ধ করা যায়। থাইরয়েড মানে যে কোনোদিন বন্ধ করা যাবে না এরকম না, মাঝে সাঝে আমরা বন্ধ করতে পারি। অবশ্যই। স্যার থাইরয়েড কি বংশগত? না, থাইরয়েড বংশগত নয়। স্যার থাইরয়েড মানে কি ক্যান্সার? না, থাইরয়েডে ক্যান্সার হতে পারে, কিন্তু সেটা খুব কমন না। বেশিরভাগ থাইরয়েডের ওষুধ কিন্তু ক্যান্সার নয়। আচ্ছা স্যার, থাইরয়েডে কী কী খাওয়া যেতে পারে, বা আমাদের যে ডায়েট কন্ট্রোল বা এরকম কোনো ব্যাপার আছে যে থাইরয়েডে এইসব খাবার খাওয়া উচিত বা এইসব খাবার খাওয়া উচিত নয়? মানুষ কি বলে খাওয়ার ব্যাপারে? সত্যিকারে বলতে গেলে আমি যখন থেকে চিকিৎসক হয়েছি আমি মানুষের কাছে উপদেশ শুনি খাবার নিয়ে। আমার মুখ খোলার সুযোগ খুব একটা হয় না। নানা রকম গল্প রয়েছে থাইরয়েড নিয়ে। কেউ ফুলকপি নিয়ে বসেছে পাতে, আরেকজন বলে এই তো থাইরয়েড হচ্ছে, তুই ফুলকপি খাচ্ছিস, ভয়ের চোটে তার নাক মুখ দিয়ে উঠে গেল খাওয়ার। এটা যে এত একটা ভুল ধারণা যুগ যুগ ধরে চলে আসছে, আমি জানি না এর যে কোথায় এর অন্ত, কোথায় আদি অন্ত আমি জানি না। এরকম কোনো নেই, এটা মিথ, ভুল ধারণা। একটা ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে আর সয়া রয়েছে, তিনটের সাথে ফুলকপি বাঁধাকপি যেটা বলে প্রচুর পরিমাণে কেউ যদি কাঁচা খায়, আমরা কি কাঁচা খাই নাকি? আমরা তো গরু ছাগল নই, একটু স্যালাডে কেউ অল্প খেতেও পারি, কিন্তু রান্না করে খেলে সেখানে কোনো সমস্যা হয় না। আরেকটা জিনিস, যদি কেউ মনে করে যে আমি অ্যাডিশনাল সাবধানতা নেব, তাহলে থাইরয়েডের ওষুধ যখন আমি খাচ্ছি তার থেকে 3-4 ঘন্টা গ্যাপ দেবো, যাতে ওই ধরনের খাবার না খাই। তাতে কি হয়, বাঁধাকপি ফুলকপিতে কী হয়, ওই সময় থাইরয়েডের ওষুধের সাথে যদি আমি কাঁচা খেয়ে ফেলি তাহলে ওর শরীরের ট্যাবলেটটা অ্যাবজর্পশনে প্রবলেম হবে, এইটুকুই, আর কিচ্ছু না। না হলে মানুষ সব খাবার খেতে পারে, থাইরয়েডের সাথে খাওয়া নিয়ে কোনো রকম রেস্ট্রিকশন নেই। স্যার আমরা যখন কোনো কাজ করতে যাই তো আমরা দেখি আমরা খুবই ক্লান্ত হয়ে যাই বা মন বসছে না, স্যার এটা কি শরীরের প্রবলেম না এটা থাইরয়েডের প্রবলেম? এই বিষয়ে যদি থাইরয়েড একটা কারণ অবশ্যই হতে পারে। থাইরয়েডে যেই অন্য কথায় বলতে গেলে আপনি হয়তো জানতে চাইছেন যে থাইরয়েডে আমার শরীরে কি কি লক্ষণ হয়, সমস্যাগুলো কি কি হয়। থাইরয়েডে একটা বড় কারণ হচ্ছে অবসাদ, শরীর ক্লান্ত বোধ করা, কোনো কাজে উৎসাহ থাকে না, ডিপ্রেশন হয়, সবসময় মনে হয় আমি ঘুমাই। এগুলো সব হাইপোথাইরয়েডিজম বলছি, যেটা বেশি কমন। হাইপার, যেটা বেশি থাইরয়েড তৈরি হচ্ছে, সেটা কিন্তু অতটা কমন নয়। কমন অসুখ হচ্ছে হাইপোথাইরয়েডিজম, সেটা নিয়ে আমরা বেশি আলোচনা করে থাকি। আমার হৃৎপিণ্ডের গতি হয়ে যাবে স্লথ, ধীরে চলবে হার্ট, কোলেস্টেরল বেড়ে যাবে এবং আমার ওজন বেড়ে যাবে, গোটা শরীরে ফ্যাট হয়ে যাবে, আমার হার্টের একের পর এক সমস্যা হার্টের শুরু হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে, তারপরে হচ্ছে আমার চামড়ার ত্বক মোটা হয়ে যাবে, আমার ঠান্ডা বেশি লাগবে। থাইরয়েডের পেশেন্টরা ঠান্ডা বেশি সহ্য করতে পারে না, চামড়া খসখসে হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, এগুলো সবই কিন্তু থাইরয়েড থেকে হয়। তো এইগুলো হচ্ছে লক্ষণ থাইরয়েড যখন আমার শরীরে কমে যাচ্ছে। আবার ঠিক উল্টোটা, থাইরয়েড যখন বেশি হয়ে যায় তখন আমার হার্টের গতি বেড়ে যায়, হৃৎপিণ্ডের গতি, সবসময় বুক ধরপড় করছে, চোখগুলো বাইরে বেরিয়ে আসছে। অনেক সময় দেখবেন অনেক মানুষের মনে হচ্ছে চোখের মণিটা বেরিয়ে আসছে, এটা একটা হাইপার থাইরয়েডিজমের লক্ষণ। ঘাম হবে প্রচণ্ড, ও গরম সহ্যই করতে পারবে না। হাইপোথাইরয়েডিজম, আমি ঠান্ডা সহ্য করতে পারছিলাম না, হাইপারে চলে গেলে আমি গরম সহ্য করতে পারবো না। হাইপোথাইরয়েডিজমে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায় মানুষের, হাই প্রেশার হয়। হাইপার থাইরয়েডিজমে ব্লাড প্রেশারে খুব বেশি এফেক্ট হয় না, কিন্তু হার্ট রেট প্রচণ্ড বেড়ে যায়, পেশেন্টের হার্ট ফেলিওর হয়ে যেতে পারে। হার্ট ফেলিওর মানে হার্ট পাম্প করতে পারছে না, বুকে জল জমে যেতে পারে, পাতলা পায়খানা হওয়া, ক্ষুধা, অজীর্ণ, মানে খিদে বেশি পাবে কিন্তু শরীরে লাগবে না, ও রোগা হয়ে যাবে, ধীরে ধীরে খিটখিটে হয়ে যাবে। এটা হচ্ছে হাইপার থাইরয়েডিজমের লক্ষণ। এই হচ্ছে মোটামুটি আমরা লক্ষণসমূহে ভাগ করতে পারি। তথাপি আমরা বলবো প্রচুর পেশেন্ট রয়েছে আমাদের কাছে, প্রচুর রোগী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে যারা দৈনন্দিন কাজকর্ম করছেন, তারা কিন্তু জানেন না যে তাদের থাইরয়েডের কোনো সমস্যা
আছে কি না। কিন্তু যখন আমরা কোনো একটা কারণে পরীক্ষা করাই তখন কিন্তু অনেকের থাইরয়েড বেরিয়ে আসে। আরও একটা বিষয় আমি অবগত করতে চাই, অনেক মানুষের একটা ধারণা রয়েছে আমাদের টিএসএইচের নর্মাল লেভেল যেরকম 4.5 বা কোনো মেশিনে সেটা 5-এর কাছাকাছি আমরা বলি নর্মাল। এবার হয়তো 6 হলো মানুষের ঘুম উড়ে যায়, বাপরে আমার তো থাইরয়েড হয়ে গেছে। কেউ তখন একটা অধিক মাত্রায় হয়তো ওষুধের ডোজ শুরু করে দেয়। কিন্তু আপনাদের বলি হালকা থাইরয়েড যখন বাড়ে এর কিন্তু কোনো চিকিৎসা নেই, এটা বর্ডার লাইন থাইরয়েড ডিজিজ। সাধারণত যদি কোনো অন্যান্য অসুখ না থাকে তাহলে অল্প একটু থাইরয়েড বাড়লেই যে আমি প্রচুর ওষুধ দেবো, এটা কিন্তু ভুল ধারণা। থাইরয়েডের সাথে ওষুধের ডোজের কিন্তু মাত্রার প্রচুর সম্পর্ক রয়েছে। স্যার কিছুক্ষণ আগে আমি একটা ওয়ার্ড শুনলাম থাইরয়েড হরমোন। স্যার থাইরয়েড হরমোন কি আমাদের শরীরে ওয়াইফাই কানেকশনের মতো কাজ করে? খুব ভালো কথা যে আজকাল তো আমরা এইসবই আমরা আলোচনা করি, সব কিছু ডিজিটাল। তো ওয়াইফাই কি জিনিস, আমরা একটা ধরুন আমার বাড়ি রয়েছে, অনেকগুলো ঘর রয়েছে, আমরা একটা ডিভাইসকে লাগিয়ে রাখি, সাধারণত ছাদে লাগিয়ে মানে সিলিংয়ে লাগিয়ে দিই। ও চারিদিকে ওয়্যারলেসলি আমাকে নেটওয়ার্ক দেয়, সব মোবাইল আমি নেটওয়ার্ক পাই। থাইরয়েডও কিন্তু সিমিলার, ভালো কথা বলেছে। থাইরয়েড আমার গলা এখানে রয়েছে, কিন্তু এর প্রভাব কিন্তু গোটা শরীরে, আমার এই পায়ের এই জায়গায়ও কিন্তু থাইরয়েড কাজ করছে। কিভাবে? কোনো কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের সাথে তারের কানেকশান নেই, হরমোন। এই জন্যই এটাকে বলে হরমোন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন মানে হচ্ছে আমি যে কেমিক্যালটা তৈরি করব সেটা কোনো নার্ভের মাধ্যমে যাবে না টার্গেটে, সে রক্তের নালীর মধ্যে দিয়েই সে গিয়ে কাজ করবে। সেই জন্য একটা ওয়াইফাই বলা যেতেই পারে শরীরের। আচ্ছা স্যার, এই থাইরয়েড টেস্ট কতদিন পর করলে আমরা বুঝতে পারবো যে থাইরয়েড আমার নর্মাল আছে না বা হাই হয়েছে? স্যার আমরা কখনো এটাতে আমরা হয়ে যাই যে আমরা থাইরয়েড টেস্ট কত ঘন করা উচিত বা কি করা উচিত? স্যার আজকে একজন পেশেন্ট দেখলাম 10 বছর আগে টেস্ট করিয়েছিল থাইরয়েড। আচ্ছা, কোনো একজন চিকিৎসক একটা ডোজ দেয় থাইরয়েডের এবং সে সেটা 10 বছর ধরে খেয়ে যাচ্ছে। এবং যেটা সবচেয়ে ডেঞ্জারাস হয়ে গেছে দেখলাম, সেই সময় সে ছিল হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, আজকে দেখলাম সে সাংঘাতিকভাবে হাইপার থাইরয়েডিজমে চলে গেছে। এই যে জিনিসটা, এটা কিন্তু ডেঞ্জারাস। থাইরয়েডের ওষুধকে কিন্তু আপনারা কখনো ভাববেন না যে অমৃত, এটা একটা কেমিক্যাল, এরও কিন্তু প্রচুর সাইড এফেক্টস আছে। আপনাকে নিয়মিত মাত্রা ঠিক করতে হবে, কত মাত্রায় খাবো। থাইরয়েডের ওষুধ কিন্তু অনেক মাত্রায় পাওয়া যায় বাজারে, 12.5, 25, তারপরে ভাগ করতে 100, 150 নানা রকম ডিসপেন্সিং কৌটো থাকে। সুতরাং আপনাকে 3 মাস থেকে 6 মাসের মধ্যে থাইরয়েড পরীক্ষা করতেই হবে, মাস্ট। এবং এই ডোজ পরিবর্তনটা আপনার নিজের থেকে করবেন না, সবসময় চিকিৎসকের পরামর্শেই আপনাদের করা উচিত। স্যার আমরা অনেক সময় আয়োডিনযুক্ত লবণ খাই, স্যার এটা শরীরে কি করে? এটা ভালো না খারাপ? প্রকৃতপক্ষে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডে যে থাইরয়েড হরমোন তৈরি হয়, এই হরমোন তৈরির জন্য আয়োডিন একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। এই আয়োডিনের অভাব হলে আমার কিন্তু থাইরয়েড ফাংশন কমতে থাকবে। সেই কারণে সবাইকে সমপরিমাণে এবং সঠিক পরিমাণে আয়োডিন দেওয়ার জন্য বাজারে যে লবণগুলো আজকাল পাওয়া যায়, লবণের সাথে কিন্তু আয়োডিন মিশ্রিত থাকে, যাকে আমরা বলি আয়োডাইজড লবণ। কিন্তু এইখানে একটা বিরাট একটা ভুল একটা কাজ আমরা করি, যেটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে সরব হয়েছি বলবো। আমি যখন লবণটা রান্নার সময় ব্যবহার করি, আয়োডিনযুক্ত লবণ, তখন দেখা যায় যে 60 to 70% লবণের যে আয়োডিন আমাদের রান্নার তাপমাত্রায় কিন্তু ড্যামেজড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কোনো কাজে লাগে না। সুতরাং আমি রান্নায় যে আয়োডিন লবণটা দিচ্ছি তার থেকে কিন্তু আমি খুব কম আয়োডিন পাই। তাহলে আয়োডিন আমি পাবো কী করে? আমাদের টেবিল সল্ট, খাওয়ার সময় টেবিলে যে আমি লবণ নেই, ওই লবণে যে আয়োডিনটা থাকে সেটাই কিন্তু আমাদের শরীরে আমাদের একমাত্র কাজে লাগে। তো আমরা মানুষকে একদিকে বলি যে রান্নার লবণ খাবেন, রান্নার লবণই খাবেন, পাতের লবণ খাবেন না। কিন্তু যদি থাইরয়েড নিয়ে বলি তাহলে আমি বলবো রান্নার লবণ খাবেন না, একমাত্র পাতেই লবণ খাবেন। অনেকের আবার ধারণা আছে রান্নার লবণ বোধহয় একটু ভালো, পাতের লবণ বোধহয় একটু খারাপ। কেউ ভাবে লবণটাকে একটু ভেজে নিলে বোধহয় লবণটা ভালো হয়ে যাবে, তাহলে ওটা পাতের লবণ হয়ে গেল। কারণ আমরা ডাক্তাররা মানুষকে কোনো কিছু না বুঝিয়ে একটা কথা বলে দিই, সবাইকে বলি পাতের লবণ খাবেন না, মানে মানুষ বুঝে গেছে পাতের লবণ খুব খারাপ। এটা একেবারে ভ্রান্ত ধারণা। পাতের লবণ বন্ধ করি এই জন্য যে রান্নার লবণ তো সে খাবেই, পাতের লবণটা বন্ধ করে একটু লবণ খাওয়াটাকে একটু কমিয়ে দিলাম। এবার মানুষের করা উচিত দুটো উপায় আছে, এক হচ্ছে রান্নার লবণ কম ব্যবহার করে একদম পাতের লবণ একটু ব্যবহার করুন, তাতে আপনার আয়োডিনটাও
আপনার কাজে লেগে যাবে। আর খাবারে ইনস্ট্যান্ট যে লবণ একটু দিচ্ছেন, তাতে কিন্তু লবণের চাহিদাটা আপনার মিটে যাবে। রান্নায় যখন আপনি লবণ দিচ্ছেন, তখন বেশি পরিমাণে লবণ দিয়ে আমার চাহিদাটা পূরণ করতে হয়, তাতে লবণের রিকোয়ারমেন্ট কিন্তু বেশি থাকে। দ্বিতীয় পদ্ধতি আপনি ফলো করতে পারেন, রান্নাটা অনেকটা হয়ে যাওয়ার পরে শেষ ভাগে আপনি লবণটা দিয়ে মিশ্রিত করে নিলেন, তাহলে আয়োডিনটা আমার অতটা ড্যামেজ হবে না। সুতরাং আমরা যা কথা বলেছি এতদিন, তার উল্টোটা করতে হবে, খাওয়ার লবণ কমিয়ে পাতের লবণ একটু বাড়াতে হবে। আচ্ছা স্যার, একটা কোশ্চেন রয়েছে আমাদের। স্যার, থাইরয়েড অনেক রিলেশনশিপে ব্রেকআপের কারণ হয়ে গেছে, যে থাইরয়েডের ফলে অনেক রিলেশনশিপ ব্রেক হয়ে যাচ্ছে। স্যার, এটা কি ঠিক? থাইরয়েডের সাথে রিলেশনশিপ ব্রেক হওয়ার কোনো কারণ নেই। যদি খুব উচ্চমাত্রায় থাইরয়েডের আপ ডাউন হয়, একটা দিক যদি ধরি সিভিয়ার হাইপোথাইরয়েডিজম, আমাদের কাছে এখন TSH রিপোর্ট আসে 400-500, সেই লেভেলে কিন্তু একজন পুরুষ মানুষের যেসব কার্যক্ষমতা থাকে, তার স্বাভাবিক কাজকর্ম, মানসিক বিকাশ, ইভেন সেক্সুয়াল কাজেও কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে, সেটা হতেই পারে। আবার যদি ধরে নিই হাইপার থাইরয়েডিজমের যদি এক্সট্রিম পার্টে কেউ চলে যায়, তখন তার সাধারণ লাইফ লিড করা কিন্তু মুশকিল হয়ে যায়। তো সেটা একটা কারণ হতে পারে যে দুজনের সম্পর্কের অবনতি, ওই ফিজিক্যাল যে রিলেশনশিপে সেখানে কিছু প্রবলেম হতে পারে। কিন্তু এটা সবার জন্য সমান নয় বিষয়টা। ওকে স্যার, থাইরয়েডের ওষুধ আমরা স্যার কী করে রাখবো, মানে কী করে সংরক্ষণ করতে পারি এই বিষয়টি? হ্যাঁ, যেহেতু একজন আমাদের বোতলে আসে অনেকগুলো ওষুধ, 100টা ট্যাবলেট একসাথে আসে, দীর্ঘদিন খেতে হবে, সেই কারণে ওষুধটা সবসময় সঠিকভাবে রাখা উচিত। এক হচ্ছে কন্টেইনার, যার মধ্যে থাকে ওষুধটা, তার বাইরে কখনো বের করবে না, সবসময় ঢাকনা টাইট করে লাগিয়ে রাখতে হবে। আর ওষুধটা স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা যাবে না, যেখানে ড্রাই ওয়েদার আছে আর ডাইরেক্ট সানলাইট পড়ছে না, এরকম জায়গায় যদি রাখা যায়, তাহলে আমি ওই ওষুধটা দীর্ঘদিন ব্যবহার করতে পারি। স্যার, ধন্যবাদ ডাক্তারবাবুকে। আমরা অনেক কিছু জানতে পারলাম আজকে থাইরয়েড সম্বন্ধে। আমরা আগামী দিনে আরও জানতে চাইব নেক্সট ভিডিওতে। তো নমস্কার। আপনার যদি কোনো রকম কোশ্চেন থাকে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের পরিবারে বা ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধব কারো থাইরয়েড রিলেটেড কোনো প্রবলেম থাকে, তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন, স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ততক্ষণের জন্য ধন্যবাদ। নমস্কার।